নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা শৈলজ শিলা। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুরু করছি। শৈলজ শিলা। জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বিধবা মাসির খোসামত করা। মাসি মরিল, সুতরাং জীবনটা উদ্দেশ্যহীন হইয়া গেল। উদ্দেশ্যহীন জীবনটা নিয়ে কি যে করিব ভাবিয়া পাই না। বন্ধু বান্ধবের কুপরামর্শে একদা সুপ্রভাতে মেয়ে দেখিতে গিয়া যৎপরণাস্তে অপমানিত হইলাম। মেয়ে অবশ্য সুন্দরী, ফিরিঙ্গি স্কুলের প্রবেশিকা ক্লাসেও পড়ে, কিন্তু গৃহস্থ ঘরের মেয়ে তো। হবু বরের দিকে চোখ তুলিয়া চাহিয়া আতঙ্কে মুখ কালো করিবার কি তার অধিকার? সারা দিন রাগে গজগজ করিলাম এবং পাশের বাড়ির কালো মেয়েটাকেই বিবাহ করিব স্থির করিয়া বিকালে ছাদে উঠিলাম। আমাকে দেখিবা মাত্র মুচকি হাসিয়া মেয়েটা তৎক্ষণাৎ নিচে চলিয়া গেল। কবে যেন মাদুর পাতিয়া ছাদে শুইয়াছিলাম। কয়েকদিন বৃষ্টিতে ভিজিয়া মাদুরটা ছাদের সঙ্গে একেবারে আটিয়া গিয়াছে। মস্ত একটা হাই তুলিয়া ইহার উপরে চিত হইয়া শুইয়া পড়িলাম। মনে মনে ভাবিলাম, অপরাহ্নের ওই চকচকে আকাশটা যে আয়না নয়, এজন্য কত জন্ম ধরিয়া তপস্যা করিয়াছিলাম কে জানে। আকাশে উঠিয়া পৃথিবীর দিকে মুখ ফিরাইয়া সাঁতার দিতে থাকিলে কোথাও গিয়া পৌঁছানো যায় কি না, এমনই একটা অবাস্তব চিন্তা করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম। স্বপ্ন দেখিলাম পাহাড়ের তরুহীন শস্যহীন ধূসরবর্ণ রাক্ষসের মতো গাদাগাদি করিয়া রাখা পাহাড়গুলির চাপে স্বপ্নেই আমার উপত্যকার প্রেম গুড়া হইয়া গেল। 3 দিন বাদে পিঠে বোচকা বাঁধিয়া চলিয়া গেলাম দার্জিলিং এবং একদা টাইগার হিলে সূর্যোদয় দেখিয়া সূর্যের উদ্দেশ্যেই কয়েকদিনের জন্য বাহির হইয়া পড়িলাম। ইহাতে আমার যে কি শান্তি হইল শুনিলে আপনাদের চোখে জল আসিবে। 1 ঘণ্টার ভিতরে সূর্যদেব কোন দিকে ওঠেন তাহা তো ভুলিয়াই গেলাম। পাক খাইতে খাইতে আমি নিজে কোন দিকে চলিলাম তাহার পর্যন্ত কিছু স্থিরতা রইল না। নিজেকে টানিয়া হিচড়াইয়া একটা খাড়াইয়ের উপর তুলিয়া কোন দিকে নামিলে যে হাত পা ভাঙিয়াও প্রাণটা বজায় রাখা যাইবে ঠিক করিতে পারি না। যেদিক দিয়া উঠিয়াছি সেদিকে নামার কথা ভাবিলেও হৃৎকম্প হয়। হাত আর হাঁটুর চামড়া ছিঁড়িয়া রক্ত পড়িতে লাগিল, মাংসলগুলি ছিঁড়িয়া পড়তে চাহিল। এমন মাথা ঘুরিতে লাগিল যেন পৃথিবীর ঘূর্ণিত গতি প্রত্যক্ষ করিতেছি। অবশেষে একবার যখন হাত ফসকাইয়া 20 ফিট আন্দাজ গড়াইয়া একটা গাছের গুড়িতে আটকাইয়া গেলাম, তখন আর উঠিবার চেষ্টা মাত্র না করিয়া মনে মনে বলিলাম, থাক, যথেষ্ট হইয়াছে। সেইখানে শুইয়া শুইয়া পকেট হইতে বিস্কুটের গুঁড়া বাহির করিয়া মুখে পুরিতে লাগিলাম এবং চারিদিকে চাহিয়া প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করিতে আরম্ভ করিলাম। ভাবিলাম, একেবারে শুকনা শিলার গায়ে এই গাছটা গজানো না জানি কোন নিষ্ঠুর দেবতার কীর্তি। ওই তো তলা দেখা যাইতেছে, গড়াইয়া পড়িলেই হইত। জীবনের উদ্দেশ্যটা তা হইলে কিছু কিছু বোঝা যাইত নিশ্চয়ই। ঘণ্টাখানেক ঝিমাইবার পর উঠিবার চেষ্টা করিলাম। কোনো মতে গাছটা ধরিয়া উঠিয়া দাঁড়াইয়া উপরের দিকে চাহিয়া স্পষ্ট বুঝিলাম, নিজের ইচ্ছায় যেটুকু নামি নাই, শত ইচ্ছা করিলেও সেইটুকু আর উঠিতে পারিব না। নানাবিধ কসরতের সাহায্যে 2 ঘণ্টা মধ্যে নিচে নামিয়া পড়িলাম। সোজা হইয়া দাঁড়াইতেই দেখি চমৎকার। 30 গজ তফাতে পাহাড়ি উনুনে একটা ভাতের হাঁড়ি চাপানো রহিয়াছে এবং নিকটের যে রাঁধুনি বসিয়া আছে তিনি নিঃসন্দেহে বাঙালি ভদ্রলোক। মাতালের মতো হেলিয়া দুলিয়া নিকটে গেলাম। প্রশ্ন করিলাম,
আপনি এখানে? ভদ্রলোকের মুখ আমশির মতো শুকাইয়া গেল। বলিলেন, আগে আপনাকে তো চিনলাম না। হাসিয়া বলিলাম, এইখানেই জীবন কাটিয়েছেন নাকি? মানুষ দেখেননি কখনো? আমি আপনার মতনই মানুষ। এত জায়গা থাকতে এখানে এসে ভাত রাখছেন কেন ভাই? খিদে পেয়েছে। খিদে পাবার জন্যই বুঝি এখানে শুভাগমন করেছেন? ভদ্রলোক বিব্রত হইয়া বলিলেন, আমার বড় বিপদ মশাই। সে আমারও, বলিয়া বসিলাম। নিকটবর্তী গুহাটায় চোখ পড়িল উনানের ধোয়া হইতে আত্মরক্ষা করিতে গিয়া। বাবা, এই যে দেখছি গুহা। আপনি এখানে তপস্যা করেন নাকি? 50 ঊর্ধ্বে বনং ব্রজেত করছেন? আগে না, বিপদ তো ওইখানেই। শুনিয়া ভদ্রলোকের আপত্তি সম্পূর্ণ উপেক্ষা করিয়া গুহায় উকি মারিলাম। একটি যুবতী মেয়ে মাদুরে শুইয়া বেদনায় কাতরাইতেছে। ভরকাইয়া লোকটির কাছে ফিরিয়া গিয়া চাপা গলায় বলিলাম, এই যে বিষম কাণ্ড মশাই। আগে হ্যাঁ, ওর ছেলে হচ্ছে। হচ্ছে নাকি? বলিয়া আমি প্রকাণ্ড একটা হাঁ করিয়া ফেলিলাম এবং বহুক্ষণ অবধি সেই হাঁ বন্ধ করিতে খেয়াল হইল না। যত দুর্গম পথ দিয়াই আমি আসিয়া থাকি, এখানে আসিবার একটা সুগম পথ আছে দেখা গেল। এই পথ দিয়া প্রত্যহ দুবেলা 5-6 মাইল চড়াই উতরাই ভাঙিয়া নানাবিধ প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিয়া আনিবার ভারটা আমার উপরই পড়িল। ভদ্রলোকটি দেখিলাম বেজায় কুবে। দুবেলা রান্না করেন, খান, আর গুহামুখে মস্ত পাথরে ঠেস দিয়া বসিয়া চুপচাপ আকাশ পাতাল ভাবেন। একেবারেই অকর্মণ্য। গুহা আলো করা একটি মেয়ে হইয়াছে। ট্যাঁ ট্যাঁ করিয়া কাঁদে, চুপ চুপ করিয়া দুধ খায়, আর চোখ বুজিয়া ঘুমায়। আমি চাহিয়া দেখি আর তারিফ করি। বলি, লোকজন ডেকে এবার লোকালয়ে নেবার ব্যবস্থা করা যাক, কি বলেন মশাই? লোক ডাকার কথা শুনিলে লোকটা কেমন কাঁদো কাঁদো হইয়া যায়। শহরে উহাদের বিপদের কথা প্রচার করিব বলিলে একেবারেই কাঁদিয়া ফেলে। স্ত্রী তো 24 ঘন্টার ভিতর 10 ঘন্টা কাঁদিয়াই কাটায়। ভিতরে কিছু গোলমাল আছে বুঝিতে পারি। মেয়েটার চুল পার শাড়ি আর সিঁদুরিন স্মৃতি দেখিয়া সন্দেহ আরও দৃঢ় হয়। স্বামীকে জিজ্ঞাসা করিলে বলে, আতুরে কি সিঁদুর পরতে আছে? স্ত্রীকে জিজ্ঞাসা করিলে সে ডুকরাইয়া কাঁদিয়া ওঠে। বড়ই জটিল ব্যাপার, নকল দুঃস্বপ্নের মতো। 10 দশেক বাদে কিন্তু সব সরল হইয়া গেল। খাদ্য ও দুগ্ধের সন্ধানে বাহির হইয়াছিলাম। ফিরিয়া দেখি কচি মেয়েটা কাঁদিয়া কাঁদিয়া গলা শুকাইয়া মরিতে বসিয়াছে। মা বাপ কাহারও চিহ্ন পর্যন্ত নাই। মেয়েটার কাছে একটা চিঠি পড়িয়াছিল, যেমন সংক্ষিপ্ত তেমনি ভীষণ। আমার উপকারের জন্য কৃতজ্ঞ হইয়া নামধাম না দিয়া লোকটা রহস্যের মীমাংসা করিয়া দিয়া গিয়াছে। যুবতীটি নাকি লোকটির স্ত্রী নয়, বাল্য বিধবা কন্যারত্ন। পাপটাকে যাহাতে গুহাতেই মরিতে দিয়া পালাইয়া গিয়া জগতের কল্যাণ করি, শেষের দিকে এইরূপ একটা অনুরোধও জানানো হইয়াছে। খুকিকে কোনো প্রকারে একটু দুধ খাওয়াইয়া আমি মাথায় হাত দিয়া বসিয়া রইলাম। অনুপস্থিত বিধবাটি এবং তাহার বাপের উদ্দেশ্যে আমার গালাগালি শুনিয়া গুহার পাথরগুলিও বোধহয় সেদিন লজ্জা পাইয়াছিল। 15 বছর পরে ভূমিকম্প। বাৎসল্যে সিমেন্ট দিয়া যৌবনের শক্ত গারদ করিয়াছিলাম, তাহা ফাটিয়া একেবারে চৌচির। মেয়েটা গুহা আলো করিয়া জন্মিয়াছিল। এখন আমার বাড়িটা এমন আলো করিয়াছে যে এই প্রৌঢ় বয়সে মাঝে মাঝে চোখে অন্ধকার দেখিতে আরম্ভ করিয়াছি। একরাশি কালো চুল পিঠে ছড়াইয়া, ফর্সা একখানি কাপড় পরিয়া চঞ্চল পদে সারা দিন চোখের উপর ঘুরিয়া বেড়ায়। সন্ধ্যের পর আলোর সামনে পড়িতে বসিয়া ছটফট করে,
আমি চাহিয়া দেখি আর তারিফ করি। মেয়েটা যে এত সুন্দর, এজন্য আমার অবিশ্বাস্য সুখ। কত কি মনে হয়। পিছু হাঁটিতে হাঁটিতে আমি যেন একেবারে কৈশোরের প্রান্তে গিয়া দাঁড়াই। ওর ওই টানা চোখ আর রাঙা ঠোঁট আর অপূর্ব গঠন তনু আমাকে সেইখানেই আটকাইয়া রাখে। রাত দুপুরে তার ঘরের দরজায় টোকা দিয়া অদ্ভুত গলায় ডাকি, শিলা। সে অবশ্য ঘুমাইয়া থাকে, সাড়া দেয় না। আমার মুখের ডাকে আমারই ভবিষ্যৎ ভূতটা যেন সামনে আসিয়া দাঁড়ায়। অকস্মাৎ এমন আতঙ্ক হয় যে বলিবার নয়। নিজের ঘরে ছুটিয়া গিয়া কাঁপিতে কাঁপিতে বিছানায় শুইয়া পড়ি। অন্ধকারে হাতড়াইয়া চুরুট দেশলাই খুঁজিয়া নিয়া তাড়াতাড়ি চুরুট ধরাইয়া টানিতে গিয়া কাশিতে আরম্ভ করিয়া দিই। কাশিতে কাশিতে হাসি পায়। আমার হাসির শব্দে অন্ধকার যেন নড়িয়া ওঠে। বাড়িটা যেন বিরক্তিতে একবার একটু কাঁপে। আমার গা যেন ছমছম করে। গলা চাপিয়া হাসি থামাইতে গিয়া গো গো শব্দ হয়। তাড়াতাড়ি হাত সরাইয়া নিয়ে আমি উঠিয়া বসি। খোলা জানলায় শব্দ হয়, দাদু। কি রে শিলা? আমার ভয় করছে দাদু, কে যেন হাহা করে হাসছিল। শুনিয়া শিহরিয়া উঠি। চৌকির প্রান্তটা শক্ত করিয়া চাপিয়া বলি, ভয় আবার কিসের? ঘুমোগে যা। আমি তোমার ঘরে শোবো দাদু, দরজা খোলো। মেয়েটা বলে কি? এই নিস্তব্ধ রাত্রি, অনুভূতিতে ঘামারা এই গাঢ় অন্ধকার, অর্ধন্মাদ এই নিদ্রাহীন তৃষিত প্রৌঢ়, এ ঘরে শুইতে চাই ও কোন হিসাবে? রাত দুপুরে জ্বালাতন করতে নিষেধ করিয়া এমন জোরে ধমক দিয়া উঠি যে নিজেরই চমক লাগে। মিনিটখানেক ঘড়িটার টিকটিক শব্দ ছাড়া সব স্তব্ধ হইয়া থাকে। তারপর শুনিতে পাই অবাধ্য মেয়েটা জানলা ছাড়িয়া এক পাও নড়ে নাই, অধিকন্তু ফুপাইয়া কাঁদিতেছে। উঠিয়া দরজা খুলি। ভূত আর আমার ভয়ে শিলা ভালো করিয়া কাঁদিতে পারিতেছে না। দুই হাতে চোখ ঢাকিয়া জানলার নিচে বসিয়া পড়িয়াছে। দেখিয়া আমার হৃদয় হিম হইয়া যায় এবং আমি স্পষ্ট অনুভব করি সেখানে অতনুর মূর্ছা হইয়াছে। ও ঘর হইতে বিছানা টানিয়া আনিয়া নিজেই শয্যা রচনা করিয়া দিই। চোখ মুছাইয়া হাত ধরিয়া তুলিয়া দিতেই শিলা নীরবে গিয়া শুইয়া পড়ে। আমি ক্ষণকাল বারান্দায় দাঁড়াইয়া থাকি। খানিক দূরে তেতালা বাড়িটার মাথা ডিঙাইয়া গিয়া বড় বড় কয়েকটা তারার সংবাদ নিয়া ফিরে আসার পূর্বেই জলীয় কুয়াশায় আমার দু চোখ আত্মহারা হইয়া যায়। ভেজা স্যাঁতস্যাঁতে তাহার আরতি। পাড়া প্রতিবেশীরা বলিতে আরম্ভ করিয়াছে, এবার নাতনির বিয়ে দাও, অমন টুকটুকে নাতনি তোমার। নাতনি টুকটুকে বলিয়া নয়, আমার টুকটুকে নাতনি বলিয়া ইহাদের বিস্ময় যেন বেশি। শুনিলে রাগে গা জ্বলিয়া যায়। আমার তিলোত্তমা বউ থাকা যেন অসম্ভব। আমার সুন্দরী মেয়ে যেন ছিল না, টুকটুকে নাতনি যেন আমার থাকিতে নাই। বলি, আমার নাতনির বিয়ের ভাবনা আমিই ভেবে উঠতে পারবো মৃত্যুর মশাই। শ্যান্নাল বলে, তা অত ভাবাভাবের দরকার কি? তুমি নিজেই বিয়ে করে ফেলো না হে। ৪৫ বছর বয়সের এমন শক্ত সামর্থ্য দাদু, নাতনি তোমার বসতে যাবে। খুশি হইয়া সান্নালের পিঠ চাপড়াইয়া বলি, তা মন্দ বলনি সান্নাল, আমিও মাঝে মাঝে ওই কথাই ভাবি। একটা বেরসিক ছোড়ার হাতে ওকে দিতে আমার একটুও ইচ্ছে নেই। ইহাদের ভেতর চ্যাটুর যে লোকটা অতি বদ। বলে, না না, এই ঠাট্টার কথা নয়, মেয়েটি ডাগর হয়েছে, এবার বিয়ে দেওয়া কর্তব্য। আমাদের এই ভূপেনের সঙ্গে সম্বন্ধ করো না। ভূপেন ছোড়া পাড়ার হৃদয় ডাক্তারের পুত্র এবং পাড়ার মধ্যে বোধ করি সবচেয়ে সুপাত্র। অন্দরে ঢুকিতে দিই না, তবু নিত্য আমাদের এই আড্ডায় হাজির হয়। বোধহয় পান জল দিবার জন্য শিলা যে বাহিরে আসে, সেই সময় তাহাকে দেখিবার লোভে। চাটুর্যের কথায় ছোড়ার মুখ লাল হইয়া উঠিয়াছে। দেখিয়া মনে মনে স্থির করিয়া ফেলি, এবার হইতে পান জল দিবার বরাতটা চাকরের উপরেই থাকিবে।
মুখুজ্জের চাটুর্য অপেক্ষা পাজি স্মিত মুখে ভূপেনের দিকে চাহিয়া বলে, বড় ভালো ছেলে, বড় ভালো ছেলে। পাড়ার সবগুলি ছেলে যদি এরকম হতো। ঠিক এমনই সময় পান নিয়া ঘরে ঢুকিয়া শিলা প্রশংসাগুলি সব শোনে। ইচ্ছা হয় মেয়েটাকে অন্দরে ছুড়িয়া দিয়া লাঠি নিয়া সকলকে মোড় পর্যন্ত তাড়াইয়া নিয়া যাই, আর ভূপেনের মাথায় বসাইয়া দিই সেই লাঠি। পুলিশের হাত এড়াইতে শিলাকে নিয়া তার সেই আতুরের গুহাতে চিরকাল লুকাইয়া থাকি। সেই অপরিসর গুহায় ঘেঁষাঘেঁষি হইয়া রাত কাটানোর সমর্থন পাইলে আমি কি না করিতে পারি। সকলকে বিদায় দিয়া ভিতরে গিয়াই শিলাকে বলি, বিয়ে করবি শিলা? সে মাথা নাড়িয়া বলে, না দাদু, বিয়ে আমি করব না। তবে কি করবি? তোমার কাছে থাকব। তা থাকিস, কিন্তু চিরকাল নাতনি হয়েই থাকবি, বউ হয়ে থাক না। দূর ছোট লোক বলিয়া সে হাসে। তাহার মুখ হইতে যে দৃষ্টি সরাইতে পারি না। তাহা এমনই মুখর যে চক্ষু মার্জনার ছলে ঢাকিয়া দিতে হয়। আফসোস করিয়া মরি যে কোন মহৎ উদ্দেশ্য নিয়া ওর দাদু হইয়া স্নেহ শিখাইয়াছি, স্বামী হইয়া প্রেম শিখাই নাই কেন। আজ তাহা হইলে চিন্তাটা বড় জটিল। আমার স্নেহের পুত্তলি আমাকে এমনভাবে ঠকাইবে, কে তাহা ভাবিতে পারিয়াছিল? ইচ্ছা হয় জন্মের কাহিনী শুনাইয়া মেয়েটাকে ভাঙিয়া দিই, উহার মুখের নিষ্পাপ সরলতা ঘুচিয়া গিয়া আমার পথ পরিষ্কার হোক। মার কথা শুনবি শিলা? বলো দাদু। আমি বলতে আরম্ভ করি। গুহার আবছা আলোয় শিলার জন্মকথা। কিন্তু যতবারই বলি আসল বক্তব্যটা গোপন থাকিয়া যায়। শেষ করি একটা মিথ্যা বলিয়া। অযত্নে, অচিকিৎসায়, ঠান্ডায় না দেখা মার শোচনীয় মৃত্যু কাহিনী শুনিয়া শিলার চোখ দিয়া জল পড়ে। নিঃশ্বাস ফেলিয়া ভাবি, বদমাইশ তো কোনোদিনই ছিলাম না, পারিব কেন? অন্যায় করিবার অক্ষমতায় আত্মপ্রসাদ জন্মে। যথা লাভ মনে করিয়া তাহাতেই খুশি থাকিতে চেষ্টা করি। কিন্তু পারিলাম। শিলাকে চুম্বন করিবার মতো অবস্থাটা কিছুকালের মধ্যেই সৃষ্টি হইয়া গেল। কেমন করিয়া গেল তাহা এত বেশি সূক্ষ্ম যে ভাষায় মোটা ইঙ্গিতে সংক্ষেপে প্রকাশ করিবার দুঃখে কলম ছুঁড়িয়া ফেলিতে ইচ্ছা হইতেছে। শিলার বয়স আর 15 নাই, 16 হইয়াছে। কিছুকাল হইতেই দেখিতেছি সে গম্ভীর হইয়া উঠিয়াছে। কিন্তু কি এক না জানা ভয়ে চোখ দুটি চঞ্চল, মুখ যেন বর্ষণহীন শ্রাবণের আকাশ, ক্রমাগতই কালো মেঘ ভাসিয়া যাইতেছে। সকালবেলা আমি টাকা পয়সার হিসাব নিয়া ব্যস্ত থাকি। মুখ তুলিতেই দেখি একটা অদ্ভুত বিষণ্ণ মুখভঙ্গি করিয়া সে আমার দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। আমাকে চাহিতে দেখে সরিয়া যায়। আমার হিসাব যায় গুলাইয়া। ডাকি, শিলা শোন। আমি ডাকিলেই শিলা দুদ্দার ছুটিয়া আসিত। এখন এমন মন্থর গতিতে আসে যেন পদে পদে পা বাঁধিয়া যাইতেছে। খানিক তফাতে থাকিয়াই বলে, কি দাদু, কাছে আয়। শিলা কাছে আসে না, আসিতে থাকে। নাগালের মধ্যে আসিলেই খপ করিয়া তার হাত ধরিয়া পাশে বসাইয়া দিই। বলি, তুই বড় লক্ষ্মী মেয়ে শিলা। শিলা জোর করিয়া একটু হাসে। বলি, তুই আমাকে ভালোবাসিস শিলা? পরম আশ্বস্ত হইয়া সে তৎক্ষণাৎ বলে, বাসি দাদু, ঘামাচি মেরে দেব বুঝি? সুতরাং ওইখানেই থামিতে হয়, যদিও সে থামার অর্থই নেপথ্যে অগ্রসর হওয়া। বলি, ঘামাচি কই রে? আমার আর ঘামাচি হয় না। দুবেলা কত সাবান মাখি তা জানিস? খিলখিল করিয়া হাসিয়া শিলা বাঁচে, এবং ইহার পর কয়দিন ধরিয়া সে আগের মতো হাসি খুশি হইয়া কাটায়।
এই পরিবর্তনটা কিন্তু সাময়িক পরিবর্তনটাকে তাহার নিকটেও স্পষ্ট করিয়া তোলে। তাহার শঙ্কা সংকোচহীন জীবন প্রবাহ আবার অবাধে বহিতেছে দেখিয়া আমিও এদিকে ঝিমাইয়া পড়ি। হাই তুলিয়া মুড়ামুড়ি দিয়া ও মেয়েটার নারীত্ব যে আবার ঘুমাইয়া পড়ে, ইহা আমার ভালো লাগে না। আবার আমার অজস্র সূক্ষ্ম ইঙ্গিতের পীড়ন চলে। হাসি খুশি মিলাইয়া গিয়া তাহার কপোল হয় পাণ্ডুর, চোখ করে ছলছল। এমনিভাবে দিন যায়। অবশেষে একদিন বর্ষাকালে ব্যাকুল দ্বীপ্রহরে আমার এই পুরু তামাকের ধোয়ার বিবর্ণ ঠোঁট দিয়া শিলার হাসি খুশি চিরকালের জন্য মুছিয়া দিলাম। মনে করিলাম ঘুমাইয়া আছে, কিন্তু দেখিলাম ধরা পড়িয়া গিয়াছি। কি দাদু বলিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল। কত কথাই বলিতে পারিতাম। দাদামশাই নাতনির ঠোঁটে চুম্বন করিয়াছে, ইহার কত সঙ্গত ব্যাখ্যাই ছিল। চুম্বন যে লাভ রাইটের সভ্য সংস্করণ, এ কথা আজও যে জানে না। দুই চারিটা সস্নেহ বাণী বলিয়া কত সহজেই তাকে ভোলানো যাইত, কিন্তু সেসব কিছু না করিয়া আমি দিলাম ছুট। ছুটিয়া রাস্তায় পড়িয়া হন হন করিয়া পুরা 2 মাইল হাঁটিয়া থামিলাম। পথের ধারে একটা নির্জন গাছতলায় দাঁড়াইয়া ভাবিতে লাগিলাম আর কত ঘন্টা পরে বাড়ি ফেরা চলিবে। হঠাৎ খেয়াল হইল, একটা শীর্ণকায় বৃদ্ধ ভদ্রলোক 2 হাতের ভিতরে আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখে কি যেন খুঁজিতেছেন। ভালো করিয়া নজর করিতে চিনিলাম। আপনি যে এখনো বেঁচে আছেন দেখছি। বলি, এবারও বিপদ নাকি? এ কিন্তু লোকালয় মশাই। আগে বিপদ নয়, সে বেঁচে আছে। বলুন, সে বেঁচে আছে? মাথা নাড়িয়া শূন্যে তুড়ি দিয়া বলিলাম, বাঁচে কি? আপনিই বলুন। মৃত্যুই যে পৃথিবীতে একমাত্র সত্য। আপনি আমি বেঁচে আছি, এটাই আশ্চর্য। আহা, ওখানে বসবেন না মশাই। লোকটা মাথায় হাত দিয়া পথেই বসিয়া যাইতেছিল। আমার অনুরোধে বসিল না। বলিল, মেয়েটা 15 বছর ধরে পাগল হয়ে আছে। আপনাকে সেই থেকে খুঁজছি। দুর্গা দুর্গা, সব পরিশ্রম ব্যর্থ হলো। বলিলাম, তাই হয়, ওজন্য দুঃখ করবেন না। 16 বছর পরিশ্রম করে প্রিয়ার মন খুঁজে পেলাম না। আপনার তো মানুষ খোঁজার তুচ্ছ পরিশ্রম। লোকটাকে ফাঁকি দিবার জন্য নানা রাস্তা খুঁড়িয়া বাড়ি ফিরিলাম। দেখি শিলা আমার জন্য ময়দা মাখিতেছে। মুখখানি তার যেমন বিষণ্ণ তেমনি শান্ত। একগাল হাসিয়া বলিলাম, আমি ভাবলাম তুই রাগ করেছিস শিলা। সে মুখ কালো করিয়া বলিল, খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, রাগ আর কি করে করি দাদু? আপনারা শুনিলেন, খাইতে পড়িতে দিই বলিয়া আমি যেন কত জোর খাটাই। জোর খাটাইতে পারিলে আমার ভাবনা কি ছিল বলুন তো? উপরে গিয়া শুইয়া পড়িলাম। 8 ঘন্টা পরে ক্ষুধার তাগাদায় শিলাকে তাগাদা দিতে নিচে নামিয়া দেখি সে তখনও লুচি ভাজিতেছে আর সলজ্জে অদূরে দাঁড়ানো ভূপেনের প্রশ্নের জবাব দিতেছে। আমি বাড়ি না থাকিলে আমাকে ডাকিতে আসিয়া ছোড়া সদর দরজা হইতে শিলার সঙ্গে 2-4 মিনিট কথা কহিয়া যায় সম্প্রতি ইহা জানিতে পারিয়াছিলাম। কিন্তু এ যে একেবারে অন্দরে চড়াও হওয়া। আমাকে দেখিয়া দুজনেই খাসা লজ্জা পাইল। আমতা আমতা করিয়া ভূপেন বলিল, আপনার সঙ্গে একটা কথা ছিল দাদু। তা আমাকে ডাকলেই হতো বলিয়া শটান বৈঠকখানায় চলিয়া গেলাম। এমন স্পষ্ট ইঙ্গিত কিছুরা বুঝিতে চায়। হাঁক দিয়া বাহিরে ডাকিয়া আনিলাম, তবে শিলার সঙ্গে তার গল্প ফুরাইল। বেহায়া। কি কথা বলিতে চাও শুনি, চটপট বলো। মুখ লাল করিয়া কোনো মতে কথাটা বলিতেই চটিয়া উঠিলাম। বটে, তা বিয়ে করে ওকে খাওয়াবে কি শুনি? MA ডিগ্রির ডিপ্লোমাখানা? ছোড়া যে ইতিমধ্যে 350 টাকার চাকরি বাগাইয়া আটঘাট বাঁধিয়া আসিয়াছে,
আমি কি সে সংবাদ রাখি? প্রথমটা ভরকাইয়া গেলাম, কিন্তু মুহূর্তে সামলাইয়া নিয়া বলিলাম, তা হোক, তোমার সঙ্গে আমি ওর বিয়ে দেব না। কেন দাদু? সে কৈফত তোমাকে দেব কেন হে বাপু? বাধা আছে এইটুকু শুনে রাখো, বলিয়া আমি ফের রাগিয়া আগুন হইয়া উঠিলাম। দিন চারেকের মধ্যে সমস্ত ব্যবস্থা করিয়া শিলাকে বলিলাম, তল্পিবাদ শিলা, এখানকার বাস তুলতে হলো। শিলা সজল চোখে বলিল, কেন দাদু, বেশ তো আছি এখানে। বেশ থাক আর যাই থাক। পরের দিন জিনিসপত্র সব গাড়ির ছাদে চাপাইয়া শিলাকে ভিতরে বসাইলাম। কিছু ফেলিয়া গেলাম কিনা দেখিতে 5 মিনিটের জন্য বাড়ির ভিতর গিয়াছি, ইহার মধ্যে ভূপেন আসিয়া গাড়ির সামনে দাঁড়াইয়াছে। স্তব্ধ হাসিয়া বলিলাম, ভূপেন যে, আমরা তো চললাম। একটা কথা শুনুন দাদু, বলিয়া সে আমাকে একান্তে নিয়া গেল। কোথায় যাচ্ছেন? শিলাও জানে না বললে। হাসিয়া বলিলাম, কোথায় যে যাচ্ছি আমিও জানি না হে, কোনো গুহাঠুয়ায় আশ্রয় নেব ভাবছি। এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া ভূপেন বলিল, আপনার মত কি কোনোদিন বদলাবে না দাদু? এ বিয়ে না হলে আপনার নাতনিও অসুখী হবে। গম্ভীর হইয়া বলিলাম, দেখো বাপু কবি, তোমায় একটা সৎ উপদেশ দিই, শুধু কাব্যচর্চা করে জীবনটা মাটি করো না, জীবনে আরও ঢের বড় বড় সাধারণ সুযোগ আছে, বলিয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। আমার সামনেই শিলা যতক্ষণ দেখা গেল ভূপেনের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিল। হে পাঠক, হে পাঠিকা, কৈফত আমি দিব না, শুধু কয়েকটা কথা বলি। শিলাকে নিয়ে আমি যে আদিকাব্য রচনা করিতে চাই, ত্যাগের কাব্য তার চেয়ে বড়, এ কথা মানা আমার পক্ষে আত্মপ্রবঞ্চনা। ভূপেনের হাতে শিলাকে সঁপিয়া দিয়া আমি শূন্য ঘরে বুক চাপড়াইলে আপনারা খুবই খুশি হন, কিন্তু তাহাতে আমার কি লাভ? কেনই বা শিলাকে আমি ছাড়িব? বিলাইয়া দিবার জন্য এত কষ্টে এত যত্নে আমি ওকে মানুষ করি নাই। গুহায় ফেলিয়া আসিলেও বাঁচিত না, আমি ওর প্রাণ রক্ষা করিয়াছি। আমার চেয়ে ভূপেনের অধিকার বেশি কেমন করিয়া? আপনারা ন্যায় বিচার করিবেন। আপনারা বিশ্বাস না করিতে পারেন, শিলাকে আমি ভালোবাসি। আমার যেমন প্রকৃতি, আমার ভালোবাসাও তেমনই। 150 কোটি মানুষের মধ্যে আমি যেমন মিথ্যা নই, আমার এই ভালোবাসাও তেমনি মিথ্যা নয়। আমার এ প্রেম যেন গোড়া ঘেঁষিয়া কাটা তরুর মতো, শাখা নাই, কিশলয় নাই, পাতা নাই, ফুল নাই, শুধু আছে মাটির উপরে শক্ত গুঁড়ি আর মাটির নিচে সরস সতেজ মূল, যাহার রস সঞ্চয় কেবল নিজেকে পুষ্ট করিবার জন্যই। বাস্তবিক ভাবিয়া দেখিলে বোঝা যায়, আমি যে আমার বিশাল লোমশ বুকে 2 হাতের হাতুড়ি দিয়া কচি মেয়েটাকে ছেঁচিতে চাই, ইহার মধ্যে আমিও নাই, শিলাও নাই, আছি শুধু অনাদি অনন্ত শাশ্বত প্রেম। পশু পাখি মানুষকে আশ্রয় করিয়াও যে প্রেম চিরকাল নিজের সমগ্রতা বজায় রাখিয়াছে। আমি আর শিলা তো শুধু ক্রীড়নক। 2 দিন পরে আমরা যখন শূন্যে মিলাইব, এই প্রেম তখনও পৃথিবীতে বাঁচিয়া থাকিবে। তাছাড়া শিলার পবিত্রতায় আমার শ্রদ্ধা নাই। ওর বিধবা মাকে আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারি না। তার সেই শুভ্র বাসা শেরনা ক্রন্দসী মাতা আমার মনে একটা স্পষ্ট প্রেরণার মতো জাগিয়া আছে। 2 হাতে অন্ধকার ঠেলার মতো সেই কলঙ্কিনী মাতার কন্যা আমার প্রেমেরই যোগ্য, এই অন্ধ যুক্তি ঠেলিয়া দিতে পারি না। পশ্চিমে একটা শহরের প্রান্তে নিরালা বাগান বাড়িতে শিলাকে নিয়ে নীড় বাঁধিয়াছি। রোমান্স একেবারে রোমাঞ্চকর হইয়া উঠিয়াছে। আষাঢ়ের মেঘের মতো গম্ভীর হইয়া শিলা আমার তেমনি সেবা করিতেছে। পরিহাস করিলে হাসে না, মিষ্টি কথা বলিলে শ্রান্ত চোখ তুলিয়া তাকায়, হাত ধরিয়া সোহাগ করিতে গেলে কাগজের মতো সাদা আর পাথরের মতো শক্ত হইয়া ওঠে। ইঙ্গিতে বলি,
বেঁচে থাকতে হলে সবই চাই শিলা। সে বলে, মরাটাও তো কঠিন নয় দাদু। তা বটে। বলি, তবু যার আর অন্যথা নেই তাকে মানতে হয়। সে বলে, জানি, কিন্তু মানার পথটা আমি তোমার কাছে শিখব না দাদু। দরজায় দাঁড়িয়ে থাকলে আমি কি করে বাইরে যাই বলো তো? দিনের ব্যাপারটা এখন এইরকম দাঁড়াই আছে, রাত্রির ব্যাপার অন্যরূপ। বাইরে কোনো দিন জ্যোৎস্না থাকে, কোনো দিন থাকে না, কোনো দিন বৃষ্টি পড়ে, কোনো দিন পড়ে না। দুই হাতে বুক চাপিয়া বিছানায় উপুড় হইয়া পড়িয়া থাকি। ঘুম আসে না, আসিবে না জানি, সেজন্য ভাবিও না। কিন্তু ঘরের বাতাস যেন নিঃশ্বাসের পক্ষে অপ্রচুর হইয়া পড়ে। উপরে কাটা দিয়া কে যেন আমাকে জীবন্ত কবর দিয়াছে মনে হয়। তারপর একসময় পা টিপিয়া টিপিয়া গিয়া শিলার দরজা ঠেলিয়া বলি, তোর আজকাল ভয় করে না কেন শিলা? 24 ঘন্টাই তো ভয় করে দাদু। তবে দরজা খোল, ভয় মিটিয়ে নে। শিলা কঠিন স্বরে বলে, ঘুমোও গে দাদু, যাও। এমনি যদি করো যেদিকে দু চোখ যায় চলে যাব। নিজের ঘরে গিয়া দুই হাতে বুক চাপিয়া শুইয়া পড়ি। শৈলে যার জন্ম, শিলা যার নাম, সে শিলার মতো শক্ত হইবে জানি, কিন্তু চিরকাল রসে ডুবাইয়া রাখিলেও শিলা কেন গলিবে না ভাবিয়া মাথা গরম হইয়া ওঠে।